সত্যি যেন সামাজিক অবক্ষয়। অভয়ার মৃত্যুর পর এই বিষয়টি সামনে আসছে, যে বিষয়টিকে সামনে রেখে আজও গোটা রাজ্যের বিভিন্ন কোণার থেকে মানুষজন তারা আজ পথে নামবেন এবং রাজ্য ছাড়িয়ে দেশে ছাড়িয়ে বিদেশের মাটিতেও হবে প্রতিবাদ। গর্জে উঠবেন প্রত্যেকে। কিন্তু এখানেও বেশ কয়েকটা বিষয় সামনে আসছে যা চোখে আঙুল দিয়ে আরও বেশ কিছু বিস্ফোরক তথ্য সামনে তুলে ধরছে। এই যেমন অভয়ার ময়নাতদন্ত, যে ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে বিস্তর জল খোলা হয়েছে এবং এখানেই মূলত যে প্রশ্ন আসছে যে नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এই রিপোর্টে একাধিক অসঙ্গতি কেন? যেই রিপোর্টে লেখা মৃত অবস্থায় অভয়াকে আনা হয়, তবে কোথা থেকে আনা হয়েছিল অভয়াকে? কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসককে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, নারকীয় অত্যাচার করা হয়েছে। তারপর ময়নাতদন্তে লেখা হচ্ছে তাকে নিয়ে আসা হয়েছিল 12:44। তবে কি অন্য কোথাও মধ্যবর্তী যে সময়টা, সেই সময় নিয়ে যাওয়া হয়েছিল অভয়াকে? ময়নাতদন্তের রিপোর্ট ঘিরে কার্যত ধোঁয়াশা। দেখুন। মাস গড়াতে চলল, এখনো কিনারা হয়নি অভয়া ধর্ষণ এবং খুনের। প্রমাণ লোপাট সহ একাধিক ঘটনাক্রম ভাবাচ্ছে তদন্তকারীদের। এরই মাঝে অভয়ার ময়নাতদন্তের রিপোর্টে উঠে এলো একাধিক অসঙ্গতির অভিযোগ। সুপ্রিম কোর্টে পেশ করা ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, 12:44 মৃত অবস্থায় আরজি করে আনা হয়েছিল অভয়াকে। এই আনা হয় শব্দ ঘিরেই তৈরি হয়েছে প্রশ্ন। টানা 36 ঘন্টা ডিউটি করেছিলেন অভয়া, তাহলে আনা হয় শব্দের উল্লেখ করা হয়েছে কেন? সেমিনার রুম তো আরজিকর হাসপাতালের বাইরে নয়, তাহলে কি বাইরে নিয়ে যাওয়া হয়েছিল অভয়াকে? সূত্রের খবর, পুলিশের রিপোর্টেও একাধিক অসঙ্গতি মিলেছে। সিবিআইকে সহযোগিতার নামে ইচ্ছাকৃতভাবে তদন্ত ঘোরানোর চেষ্টা চলছে। কাদের দিয়ে পোস্টমর্টম করলো? কয়েকটা জুনিয়র যারা ডেমনস্ট্রেটর থেকে এই সদ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে তাদেরকে এনআরএস থেকে ডেকে এনে এখানে পোস্টমর্টমটা করালো। তাদের কিছু ক্লোজ লোককে দিয়ে করালো যাতে তারা ম্যানিপুলেট করতে পারে, তারা তাদের মতন করে পোস্টমর্টম রিপোর্টটা করতে পারে। অনেক অসঙ্গতি থাকতে পারে যেটা কোর্ট অফ লতে, যেটার ফাঁকে ওরা বেরিয়ে যেতে পারে। এটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য ছিল। অভয়ার মৃত্যুটা আমাদের এখানে যে ভেতরে ঘুণ ধরে আছে তদন্ত প্রক্রিয়া, সেটা বাইরে দেখালো। এই কারণে বারবার কোর্ট কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা রাখে না, সিবিআই, ইডি বা কেন্দ্রীয় এজেন্সিগুলোর উপর ভরসা রাখে। একটা সাধারণ এফআইআর লিখতে পারছে না খুন ধর্ষণের একজন তদন্তকারী অফিসার। ইনকোয়েস্ট রিপোর্টে অসঙ্গতি, কারণ সবাই পিঠ বাঁচাতে চাইছে। আর্জিকর কাণ্ডে সুপ্রিম কোর্টও ভৎসনার মুখে পড়তে হয়েছে মমতার পুলিশকে। আর এবার তাদের দেওয়া রিপোর্টে অসঙ্গতি, সবটাই কি পরিকল্পনা মাফিক? এর দায় নেবেন কি পুলিশ মন্ত্রী? রিপাবলিক বাংলা। ময়নাতদন্তের রিপোর্টও ধোঁয়াশা। পুলিশের ভূমিকাটা তাহলে কি রয়েছে বলুন তো? অরিন্দম বাবু তো আমাদের সঙ্গে রয়েছেন, দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে আপনি যুক্ত ছিলেন। কি মনে হয়, পুলিশ একেবারে ছোট হয়ে রয়েছে, নাকি কোথাও না কোথাও গিয়ে তারাও এক পা আগাতে গেলে ভাবতে হচ্ছে কারণ পিছনে একটা টান আছে? দেখুন, গত পরশুদিন বোধহয় 7 তারিখে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্টটা দিয়েছে আপনারা একটু শুনে দেখবেন। ক্যালকাটা পুলিশ বলেছে যে এভিডেন্স অক্ষত। মজাটা দেখুন। আর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস উনি তাড়াতাড়ি জয়েন করে লিখছেন যে তদন্তের পথ ঠিক করতে পারে না অভিযুক্তরা। কেন এই কথাটা বলেছে? রাবণকে যদি এখন সীতা অপহরণের যদি দায়িত্ব দেওয়া হয় যে কার ফল্ট আছে, যে ফল্টটা ধরা পড়বে কি তার জাস্টিস পাবে, এটা হচ্ছে ঠিক সেই ঘটনা। রাবণকে দিয়েছে দায়িত্ব। এবার আপনাকে বলি, আমার পাশে দর্শকরা শুনুন, আমার পাশে যে একটা ইয়ং ছেলে রয়েছে, একজন অ্যাডভোকেট, তার নাম দীপঙ্কর দাস। 2018 পঞ্চায়েত ইলেকশনের ঠিক আগে তার মা এবং বাবাকে খুন করা হয়েছে। আজ পর্যন্ত এই ছেলেটি কত কষ্টে অ্যাডভোকেট হওয়ার পরে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, জাস্টিস পাচ্ছে না। এবার আপনাদের বলি যে এভিডেন্স গ্রুপার কোনোদিন শুনেছেন? আমরা যারা পুলিশে চাকরি করি, ডেড বডি আমাদের লিখতে হয় টু হুম কনসার্ন। এখানে কি লিখতে হয়? যে কাকে ডেড বডিটা আমরা হ্যান্ড ওভার করবো। ডেড বডিটা যে যাবে একমাত্র রিলেটিভ, এবং তাকে আজকে শ্মশানঘাটে টাকা জমা দিতে হয়, তাকে টাকা জমা দিতে হয়। আজকে শ্মশানে গিয়ে কে টাকা দিয়ে দিয়েছে? ভূতেরা। ভাবা যায়
কোয়ালিটি না থাকলে অফিসার ইনচার্জ করে না। এই যে টালা থানার অফিসার ইনচার্জ, আপনি আমাকে বলুন, দর্শকবৃন্দ আপনাদের বলি, যে মারা যাচ্ছে এখন অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে 3টে থেকে 6টা, পুলিশ খবর পাচ্ছে 10টা 10-এ, এবং মাত্র 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার দূরত্ব। 10:30 কেন গিয়ে বলছি? পৌঁছেছে পুলিশ। আনন্যাচারাল ডেথ ডিক্লেয়ার করা হলো হচ্ছে কি 1:45, পোস্টমর্টম রিপোর্ট 6:10, টোটাল ইললিগেল। মৃতদেহ পোড়াবার পর এফআইআর করেছে 52। আচ্ছা আপনারা আমাকে বলুন, মৃতদেহ পোড়াবার পরে আজকে যেটা নাকি বলা হচ্ছে সিভিক পুলিশের নাকি আজকে ডিএনএ টেস্ট পাওয়া গেছে, এখন শুনতে পাচ্ছি তাকে নাকি ইনজেক্ট করা হয়েছে, তার ওখানে সিমেন্ট ইনজেক্ট করে হচ্ছে, এই সমস্ত প্রিপ্ল্যান্ড ওয়াইজ এই সমস্ত বের করা হচ্ছে। সেই দিন থেকে মানুষ বলে আসছে, টিচাররা বলে আসছে, দিস ইজ নট দ্য ইনভেস্টিগেশন, কারণ ওখানে গ্যাং রেপ। আপনারা কি শুনেছেন কোনোদিন শুনেছেন? পোস্টমর্টম রিপোর্ট একটা বেরোচ্ছে, কি লজ্জা লাগে। আপনার ক্রিমেশন কি লিখেছে দেখুন, আননোন মিসক্রিয়েন্টস committed willful rape with murder. willful rape মানে মেয়েটি কনসেন্ট দিয়েছে। আপনারা জাগবেন না, এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন না? এত বড় নোংরা, এত বড় মিথ্যেবাদী। আজকে যে মেয়েটি মারা গেছে তার আত্মা আকাশ থেকে কাঁদছে যে তো আমি জাস্টিস চাই। কিভাবে অন্যায় করে আজকে টোটালি সিনারিওটা চেঞ্জ করে দিচ্ছে। আজকে ঘরে বাইরে যে মায়েরা আজকে বেরোচ্ছে, শুনুন, আপনারা প্রশ্ন করুন যে এই ঘটনাটা পার্কস্ট্রিটে 2012 মহিলা, কামদুনি 2012, শিউলি 2014, কাকদ্বীপে 2015, কাটোয়া 2015, রানাঘাট 2015, হাঁসখালি 2022-এ আজকে ডেড বডিটা পুড়িয়ে পর্যন্ত দিল। ঠিক এক দেখুন, মানে কোনো জায়গাতেই যাতে কোনো এভিডেন্স না থাকে, বলছি কোনো জায়গাতে কোনো এভিডেন্স নয়। 22/3/2023-এ দেখুন আজকে মালদাতে সেই মেয়েটিকে এই শাসক দলের এরা কিভাবে আজকে শ্মশানে গিয়ে পুড়িয়ে দিয়েছে। আপনি বলুন, ওখানে যে আজকে মালদা আজকে ইনসাইড অফ দ্য স্কুলে যে আজকে গ্যাং রেপ হয়েছে, এরা জাস্টিস পেয়েছে? এদের যারা তদন্ত করছে জাস্টিস দিচ্ছে? আপনি বলুন। আজকে বলছে যে নির্লজ্জভাবে বলছে যে পোস্টমর্টম রিপোর্ট না এলে মার্ডার কেস আমরা কি করে করি। ভাই আপনাদের ভুলে গেছেন 2019-এ নদিয়ার সেই যে এমএলএ যে মারা গেছিল বিশ্বাস, সেটা কি আজকে পিএম রিপোর্ট আসার পরে মার্ডারকে স্টার্ট করেছিল? লজ্জা হয় না আপনাদের? পিএম রিপোর্ট না এলে লজ্জা কি সত্যি রয়েছে দেবাশিস বাবু? লজ্জা কি সত্যি রয়েছে? যদি লজ্জা থাকতো তাহলে এরকম পরপর একটার পর একটা ব্লান্ডার হয় নাকি? অভয়ের বাবা তিনি বলছেন যে ডিসি নর্থে তিনি নাকি টাকার অফার করছেন, কম্পেনসেশন নাকি দেওয়া হচ্ছে, ইংলিশের শব্দবন্ধ ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেখানে পরিষ্কার করে কোনো রকম ভাবে ডিসি সেন্ট্রালে কোনো বক্তব্য নেই। পরিষ্কার বলছেন অভয়ের বাবা যে মিথ্যাচার করা হয়েছে। না একদম, মানে অরিন্দম বাবু তো হয়তো পুলিশ কর্তা ছিলেন, উনি অনেকটা বেশি জানেন আমার থেকে, কিন্তু আমি বলছি সাধারণ মানুষ হিসেবে সবাই জানে। মানে এই যে পুলিশের জায়গা থেকে যারা পুলিশ বলছি আমরা, আমাদের ভিতর থেকে বোধহয় অন্তর থেকে ঘৃণা আছে, এবং আমরা জানি যে আদ্যপান্ত এরা সব করাপ্টেড। কারণ আপনি বলছেন শুধু এরম নয়, আপনি আজকে কোনো হসপিটালে যখন যাবেন, সরকারি হসপিটালে আপনাকে ঢুকতে গেলে বা ভর্তি হতে গেলে একটা ওই ঘুষ দিতে হয়, ওই দলাল চক্র থাকে দেখবেন, 30,000 40,000 বিভিন্ন বেডের জন্য তারা টাকা চায়, না হলে আপনি কাউকে ভর্তি করতে পারবেন না এই স্বাস্থ্য ব্যবস্থায়। এই যে দালালরা, তারা সকালবেলায় ওইখানে দালালি করবে বলে প্রতিটা পুলিশ থানায় পয়সা দেয়। কে অস্বীকার করতে পারবে? আপনি গাড়ি করে যখন যাচ্ছেন, কোনো পুলিশ যখন ধরে, দেবাশিস বাবু তাদেরকে কে টাচ করবে? তারা তো একটা নির্দিষ্ট শাসক দলের ছত্রছায়া রয়েছে, তাদেরকে টাচ করতে গেলেও তো ভয় লাগবে। আমি তো এই জায়গাটাই বলার চেষ্টা করছি, এদের কোনো রকম মানে আমরা কোনো আদ্য করে কথা বলে লাভ নেই, এরা আদ্যপান্ত করাপ্টেড, এবং সেটা সরকারের মদতে, সরকারের ছত্রছায়ায় এরা এটা করে চলেছে, এবং সাধারণ মানুষকে এরা লুটতরাজ করছে। বেশ, আমি এখান থেকেই আসবো, কিন্তু তার আগে আরো একটা ব্রেকিং এই মুহূর্তে এসে পৌঁছেছে, আপনাদেরকে জানাই। আরজি করে টেন্ডার দুর্নীতি, ম্যারাথন তল্লাশি চলছে, একদিকে সিবিআই অন্যদিকে ইডি। আপনারা জানেন যে ম্যারাথন তল্লাশি চলছে, তাতে একটার পর একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে। প্রসূন চ্যাটার্জি, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে প্রসূন চ্যাটার্জিকে, এবং সেই প্রসূন চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদ করেই চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে। কি তথ্য? অর্ণব আমাদের সঙ্গে রয়েছে, জানাও অর্ণব। অর্ণব, প্রসূনকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে ইডির হাতে, কি সেই তথ্য? একবারই দেখো, তবে যেগুলো জানতে যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে যে তথ্য উঠে এসেছে প্রসূন চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদ করে, তাতে হচ্ছে সরকারি পে স্কেলে থাকা যারা বিভিন্ন স্তরের কর্মচারীরা রয়েছেন হেলথ ডিপার্টমেন্টকে, তাদেরকে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন এই সন্দীপ ঘোষ, এবং যদি তারা সেটা পালন করতো তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হতো। শুধু তাদেরই নয়, যারা জুনিয়র চিকিৎসক বা অন্যান্য চিকিৎসকরা ছিলেন তাদেরকেও কিন্তু সন্দীপ ঘোষের কথা মেনে চলতে হতো। যদি তারা না করতেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই শাস্তি বরাদ্দ ছিল, অর্থাৎ তাদেরকেও কিন্তু ট্রান্সফার হতে হতো।
এছাড়াও কালো টাকাকে সাদা করবার জন্য এবং টাকা বিভিন্ন জায়গা থেকে তোলার জন্য সন্দীপ ঘোষ কিন্তু বিভিন্ন লোককে রেখেছিল এবং বিভিন্ন লোক যাদেরকে রাখা হয়েছিল তারা কিন্তু এই যে স্বাস্থ্যকর্মী তাদেরকে কিন্তু প্রেসারাইজ করতে, তাদেরকে যেন এই দুর্নীতিতে সঙ্গ দেয়, যদি না দেওয়া হতো তাদের প্রত্যেককে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বাইরে ট্রান্সফার করে দেওয়া হতো, এমনই তথ্য কিন্তু উঠে এসেছে। এবং এক্ষেত্রে যাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। বেশ স্বর্ণব, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। একটা বিষয় স্পষ্ট, প্রসূন চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদ করে হুমকি দিয়ে বেআইনি কাজ করাতেন সন্দীপ ঘোষ তা জানতে পারা গিয়েছে।